শুরু হচ্ছে নেশা। কিরিটি কিছুতেই বিশ্বাস করতে চায় না যে সিগারেট অর্থাৎ ধূমপান করাটা একটা নেশা। কোনো যুক্তি নেই, তবু সে তর্ক করবেই। কিরিটির যুক্তি হচ্ছে, মদ্যপান, ধূমপান বা জুয়া খেলা কোনোটাই নেশা নয় যতক্ষণ না সেটা অর্থাৎ অভ্যাসটা মানুষের মনুষ্যত্বকে গ্রাস করেছে। তবে হ্যাঁ, গ্রাস মানেই মৃত্যু। গ্রাস করেছো কি মরেছো। কিরিটি মৃদু গম্ভীর কণ্ঠে বলে চলে। অভ্যাস মতো দু চোখের পাতা বোঝা আরাম কেদারাটার উপরে গা এলিয়ে পড়ে আছে। কিন্তু লোকে কি অত কথা ভেবে নেশা করে? গোড়াতে শুরু করে, তারপর অভ্যাসে পরিণত হয়, তখনই সেটাকে বলবো নেশা। কিরিটি বলে, এ কথা আমি বিশ্বাস করি না। সুব্রত তীব্র প্রতিবাদ জানায়। দেখো, বিশ্বাসের ব্যাপারটা রিলেটিভ, আপেক্ষিক। তুমি যেটা বিশ্বাস করো না আমি হয়তো করি, আবার তেমনি আমি যেটা করি তুমি হয়তো করো না। আচ্ছা, এই যে তুমি সিগার খাও, যতই তুমি অস্বীকার করো না কেন, আমি বলবো ওটা তোমার একটা নেশাই। না, নেশা নয়, কারণ ইচ্ছে করলেই যে কোনো মুহূর্তে ধূমপান ত্যাগ করতে পারি, কাজেই এটা নেশা নয়। তাই তো বলবো, যতক্ষণ তুমি নেশাকে ধরেছো ততক্ষণ ক্ষতি নেই, কিন্তু যেই নেশা তোমাকে ধরেছে তখনই চিৎপটান। আমি সিগারকে খাই, সিগার আমাকে খায় না। অতএব বুঝেছো, আমি নেশা করি না। একদিন যে সিগার তোমাকে খাবে না তাকে বললে, নো গ্যারান্টি। আমি বা আমার আত্মবিশ্বাসী আমার গ্যারান্টি। ওটা তোমার অহমিকা। অহমিকা মানুষের মস্ত বড় একটা অলংকার, যদি সেটা শোনার হয়। ভেবে দেখো তো একবার, অহমিকার মতো অলংকার অর্থাৎ গৌরব মানুষের আর হতে পারে কিনা। তবে সে অহমিকা সবার চোখে পড়বে, কিন্তু চোখকে পীড়া দেবে না, ফুল ফোটাবে না। শোনো, একটা গল্প বলি, অহমিকার নয়, তোমার ওই নেশারি। কিরিটির জবানিতে গল্পটা যা দাঁড়ায় তারই হুবহু রূপ তুলে ধরা হলো এখানে। কিরিটি তখন রহস্যভেদ করাটাকে প্রফেশন হিসেবে বেছে নেয়নি পাকাপোক্তভাবে। এমএসসি পরীক্ষার ডিগ্রিটাকে একপাশে সরিয়ে রেখে কিছুদিনের জন্য একান্তভাবে বেকার বা অলস জীবন ভোগ করছে। শিয়ালদহের কাছে অখ্যাতনামা গলির সেই মেস বাণী ভবনে 3 তলার ছোট্ট ঘরটিতে অধিষ্ঠান করছে। প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে কাপ 5-6 চা ও খবরের কাগজের সদ্ব্যবহার করে দ্বীপ্রাহরিক আহারের সময়টা পর্যন্ত কাটিয়ে তারপর আহার পর্ব সেরে একটানা দিবানিদ্রা। দ্বীপ্রহরে মেসের অন্যান্য মেম্বাররা চলে যায় যে যার কাজে। চাকর বাকরগুলো আড্ডা দিতে বের হয়ে যায়। কিরিটি একা থাকে সমস্ত মেসটার মধ্যে। যেদিন ঘুম আসে না, সেদিন বারবার পড়া সংবাদপত্রটাই আবার গোড়া থেকে উল্টাতে থাকে। এমনই এক দ্বীপ্রহরে সেদিনও কিরিটির চোখে ঘুম আসেনি। শুয়ে শুয়ে সংবাদপত্রটা উল্টাচ্ছে। বাইরের সিঁড়িতে জুতোর শব্দ পাওয়া গেল। কি যেন সিঁড়ি বেয়ে উঠে আসছে শ্লথ ধীর পদবিক্ষেপে। কি আবার? পরিচিত জুতোর শব্দ তো নয়। মেসের সকলের পায়ের ও জুতোর শব্দের সঙ্গে কিরিটি পরিচিত। একটু পরে একটা ক্ষণক্ষণে গলা শোনা গেল। এমএসএ সিট খালি আছে বলতে পারেন মশাই। আগন্তুক ততক্ষণে প্রায় দরজার উপরে এসে দাঁড়িয়েছে। প্রথমে একখানা মুখ, চৌকো চোয়াল, গাল দুটো ভেঙে বসে যাওয়ার দরুন গালের হাড় দুটো বিশ্রী ভাবে চামড়া ঠেলে যেন সজাগ হয়ে উঠেছে। মুখ ভর্তি বসন্তের কলঙ্ক চিহ্ন। দাড়ি নিখুঁতভাবে কামানো, একজোড়া পুরু কাঁচায় পাকায় মেশানো গোঁফ। তারপর দেখা দিল ক্রমে লম্বা রোগাটে একটা চেহারা। পরিধানে একটা সাদা লংস, তার উপর দামি মুগার একটা ওপেন ব্রেস্ট কোট, পায়ে দামি নিউকার জুতো। ভদ্রলোকের মুখ দেখলেই বোঝা যায় ভদ্রলোক জীবনেও যথেষ্ট অত্যাচার করেছে। মাথার চুল তৈলহীন রুক্ষ, চোখ দুটো যেন সমস্ত কিছুর উপরে সজাগ হয়ে আছে। তীক্ষ্ণ উজ্জ্বল দৃষ্টি, ধারালো ছুরির ফলার মতো ঝকঝক করছে যেন। এমএসএ সিট খালি আছে বলতে পারে? হ্যাঁ। মৃদু কণ্ঠে কিরিটি জবাব দেয়। সিঙ্গেল তো? দ্বিতীয় প্রশ্ন করেন ভদ্রলোক। না, ডাবলস। আমার এই ঘরেই একটা সিট খালি আছে। এই ঘরে? ভদ্রলোক ঘরের মধ্যে এসে ঢুকলেন। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে ছোট্ট ঘরটার চতুর্দিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে কতকটা যেন হতাশ ভাবেই বললেন, এই ঘর তো দেখছি বেজায় ছোট। এখানে দুজন লোক থাকতে পারে নাকি? অন্তত মেসের ম্যানেজার লোচন দাস বাবু তাই বলেন, এবং মাঝে মাঝে মেম্বারও এসে থাকছেন বা থাকবার চেষ্টা করেছে, তারপর চলে যাচ্ছে। কত ভাড়া? 5 টাকা। 5 টাকা?
1 2 5 অর্থাৎ বাকি কথাটা শেষ না করে ভদ্রলোক ঘরের পাশে কিরিটির ক্যাম্বিসের যে আরাম চেয়ারটা ছিল, বিনা বাক্য ব্যয় সেটার উপর বসে পড়ে বললেন, এক গ্লাস জল খেতে পারি? গলাটা শুকিয়ে গেছে। নিশ্চয়। কিরিটি উঠে সোরাই থেকে এক গ্লাস জল গড়িয়ে দিল। আলাপ পরিচয় হলো। ভদ্রলোকের নাম শান্তশীল গোস্বামী, দেশমাতা বীমা কোম্পানির একজন ভ্রাম্যমাণ দালাল অর্থাৎ এজেন্ট। এবারে কলকাতায় মাস 2 থাকবেন। যাযাবর বেদুইন লোক আমি মশাই। 2 দিনের জন্য এখানে ডেরা বাঁধা। যা একরকম 2 মাস কেটে যাবে। কি বলেন? তা বুঝি। কিরিটি জবাব দেয়, মেসের ম্যানেজার শ্রী লোচন দাস মহাশয় সত্যিই অত্যন্ত অমায়িক। শান্তশীল বাবু প্রস্তাবে একেবারে বিগলিত ভাবেই রাজি হয়ে গেলেন, মুখের কথা খুঁজতে না খুঁজতে। থাকবেন বই কি। হঠাৎ লোচন দাসের কৃপায় 2 মাসের জন্য শান্তশীল পাকাপোক্ত ভাবে কিরিটির রুমমেট ও মেসের মেম্বার বনে গেলেন। নির্বিবাদে 1 সপ্তাহ কেটে গেল। কিরিটি বেকার, মেস থেকে বড় একটা বেরি হয় না, কাজকর্ম তো নেই। রুমমেট হিসেবে শান্তশীল লোকটা কিন্তু ঠিক তার বিপরীত। সকাল 5:30 থেকে শুরু করে রাত্রি 11টা পর্যন্ত লোকটি বাইরে কোথায় যে থাকেন তা তিনিই জানেন। দিনে তার কপালে মেসের ভাত বড় একটা জোটেই না, তবে রাত্রে ফিরে নিয়মিত আহার করেন মেসেই। ইন্স্যুরেন্সের দালালি করা ছাড়াও লোকটার আর একটি বিশেষ গুণ ছিল, যেটা 2-4 দিনের মধ্যেই কিরিটি জানতে পারল। ভদ্রলোক নাকি একজন পাকা দাবা খেলুড়ে। একদা মেসের ম্যানেজার লোচন দাসের দাবা খেলার প্রচন্ড নেশা ছিল। এতদিন এই মেসে দাবা খেলার সঙ্গী কাউকে পাননি। শান্তশীলকে পেয়ে কিছুদিন হলো দাবা খেলায় যেন মেতে উঠেছে। মাঝে মাঝে রাত্রে দোতলার সিঁড়ির কাছে ম্যানেজারের ঘরের আলো জ্বলতে দেখে কিরিটি সেটা টের পেয়েছে। হঠাৎ সেদিন বেলা প্রায় 11টার সময় ম্যানেজার লোচন দাস এসে 3 তলার ঘরে ঢুকে কিরিটিকে সম্বোধন করলেন। দেখুন কিরিটি বাবু, আপনার রুমমেট মানে আমাদের নতুন মেম্বার গোস্বামী মশাই ওয়ান্ডারফুল দাবা খেলোয়াড়। কিরিটি নিত্যকার মতো সংবাদপত্রটা পড়ছিল। কাগজ থেকে চোখ না তুলেই বললে, তাই নাকি? ইয়েস, তবে ভদ্রলোকের একটু ইয়ে আছে, মানে মাথায় বোধহয় একটু ছিট আছে। কেন বলুন তো? কিরিটি এবারে সংবাদপত্রটা একপাশে সরিয়ে রেখে স্মিত মুখে ম্যানেজারের দিকে তাকায়। হঠাৎ এই কথা ওর সম্পর্কে আপনার মনে হওয়ার কারণ কি? কই, আমার তো কখনো সে কথা ওর সম্পর্কে মনে হয়নি। ওর মনে হয় সাধারণদের চাইতে বেশি বুদ্ধি রাখে। লোকটা বিয়ে থা করেননি জানেন? ব্যাপারটা এমন কিছু সাংঘাতিক নয়। অনেকেই তবু বয়সে বিয়ে থা করেন না। জানেন ওর বয়স কত? কত আর 30-32 হবে। 52, অর্থাৎ 52 বছর বয়স লোকটার। তাই নাকি? কিন্তু দেখে তো তা মনে হয় না। তা আপনি যা বলছেন তাহলে ওর কি বা এমন ক্ষতি হয়েছে? বলেন কি স্যার, 52 বছর বয়সেও লোকটা বিয়ে থা করলে না? শুধু ওই জন্যই ভদ্রলোকের মাথায় ছিট আছে আপনি ধরে নিয়েছেন, তাই তো? না 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 না, খেলতে খেলতে ভদ্রলোক হঠাৎ কোথা নেই বার্তা নেই ফ্রি নো ট্রাম্পস বলে চিৎকার করে ওঠেন, এই তো। কিরিটি ম্যানেজার বাবুকে কথাটা একবার শেষ না করতে দিয়ে বলে ওঠে। লোচন দাস যেন একেবারে বিস্ময়ে বনে গেছে। কিরিটির মুখের দিকে চেয়ে বলে, আশ্চর্য, কেমন করে জানলেন বলুন তো সে কথা? খালা তো নই। কিরিটি হাসতে হাসতে বলে, জানেনই তো ঘুমটা আমার চিরকালই পাতলা। তাছাড়া আপনার ঘরটা আমার ঘর থেকে বেশি দূরেও নয়। রাত্রে আপনাদের খেলার মধ্যে মাত করবার উল্লাসধ্বনি কানে এসে মাঝে মাঝে ঢোকে বই কি। তবেই বলুন, দাবা খেলতে খেলতে কেউ 3 নো ট্রাম্পস বলে নাকি মাথায় ছিট না থাকলে? ভদ্রলোক হয়তো দাবা খেলার চাইতে তাস খেলে বেশি ওস্তাদ, এবং এককালে হয়তো খুব বেশি তাস খেলতেন। তাই মাঝে মাঝে দাবা খেলতে খেলতে তাস খেলছেন বলে ভুল করে 3 নো ট্রাম্পস বলে চিৎকার করে ওঠেন। কিন্তু তা যেন হলো একটা জিনিসের ইদানিং খুঁজে রাখছেন কি দাসমশাই? আপনার মেসের মেম্বাররা যে নেশা শুরু করেছেন
একে একে প্রায় প্রত্যেকেই, সবাই। নেশা? হ্যাঁ, যাকে ইংরেজিতে বলে ইনটক্সিকেশন। তার মানে? আজ নয়, আরেকদিন বলবো। এখন আমি একটু বাইরে যাব। বলতে বলতে কিরিটি শয্যা থেকে উঠে বাইরে বেরোবার জন্য প্রস্তুত হতে থাকে। স্বল্পভাষী কিরিটিকে ম্যানেজার ভালো করেই চেনেন, অতএব গাত্রোত্থান করলেন। মেসের সর্বসমেত 9 জন মেম্বারদের মধ্যে রামতারণ বাবু ও গোবিন্দ বাবু বয়সের দিক থেকে সকলের চাইতে প্রবীণ, বাকি সবাই অবিবাহিত ছেলে ছোকরার দল। ম্যানেজার বাবুকে সেদিন ও ধরনের একটা কথা বলবার কিরিটির কারণ ছিল। কিছুদিন ধরে কিরিটি লক্ষ্য করছিল রামতারণ বাবু ও গোবিন্দ বাবু ছাড়া মেসের অন্যান্য সমস্ত মেম্বাররাই ইদানিং যেন শান্তশেরের বিশেষ বন্ধুস্থানীয় হয়ে উঠেছে। সকলেরই যেন হঠাৎ কেমন শান্তশীলের সঙ্গে বেশ একটা ঘনিষ্ঠতা জমে উঠেছে। অবশ্য শান্তশীল লোকটা অত্যন্ত অমায়িক ও মিশুকে প্রকৃতি, মুহূর্তে যে কোনো লোককেই আপনার করে নিতে পারে। আরো একটা ব্যাপার কিরিটির মনোযোগ আকর্ষণ করেছিল। মাসের 15 দিন যেতে না যেতে মেসের সকলের অর্থাভাব দেখা দিচ্ছে। মাসের শেষে মেস খরচা দিতে টানাটানি লেগে যায়। লোচন দাস সে ব্যাপার নিয়ে খিটখিট করেছেন, এমন তো কোনোদিনই ছিল না। প্রত্যেক মেম্বারই মাসের প্রথমেই নিয়মিতভাবে মেসের দেনা পাওনা মিটিয়ে দিত। এমন অর্থাভাব কারোরই বড় একটা দেখা যায়নি। হঠাৎ এরকমটা হওয়ার কারণ কি? মেসে যেন একটা বিশ্রী অশান্তির হাওয়া বইতে শুরু করেছে। বাণী ভবন মেসের মধ্যে শান্তির অভাব ছিল না, হঠাৎ যেন কোথায় একটা অদৃশ্য চিড় খেয়েছে মেসের মেম্বারদের সহজ ও স্বচ্ছন্দ জীবনযাত্রার মধ্যে। বিকেলের দিকে সেদিন কিরিটি কি একটা কাজে বের হয়েছিল। ফিরতে ফিরতে প্রায় 11:30 বেজে গেল। একতলা থেকে দোতলায় উঠবার সিঁড়িটার কাছে জায়গাটা বেশ একটু অন্ধকার, তার উপর সেখানে কোনো আলোরও ব্যবস্থা নেই। সিঁড়িপথে আসতেই ওর কানে গেল একতলার মেম্বার শিবনাথ কাকে যেন অত্যন্ত মিনতি করে বলছে, আজকে আজকে একটা দিতেই হবে স্যার, সবগুলো পড়ে গেছে, একটাও নেই, প্লিজ প্লিজ। বেশ তো, একটা ছেড়ে 5টা দেবো। আগের পাওনা 10টা টাকা আগে মিটিয়ে দিন দেখি। কিরিটি অন্ধকারেই থমকে দাঁড়িয়ে পড়ে। সমস্ত চলচ্ছক্তি যেন শেষ হয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তির গলার স্বর চিনতে কিরিটির একটুও কষ্ট হয়নি। মাসের শেষ, একটা পয়সা বাঁচেনি, বিশ্বাস করুন। মাসের মাইনে পেলে আমি সব টাকা একসঙ্গে মিলিয়ে দেবো। নো মাই ডিয়ার স্যার, তাহলে কারবার গোসাই করে না শিবনাথ বাবু। তাছাড়া বাজারেও তো বস্তুটির অভাব নেই। 4 পয়সায় 10টা পাওয়া যায়, তার কিনে খান না যত খুশি। দোয়াই আপনার, দয়া করুন। অনেক খুঁজেছি কিন্তু অমন জিনিস পাওয়া যায় না। আপনার কথাই ঠিক, হিমালয় ছাড়া ও জিনিস অন্য কোনো জায়গার গাছে হতে সত্যিই ফলে না। তাই যদি হতো, আমার গ্রামের বাড়িতেও তো একটা গাছ আছে, প্রচুর ফলেও সে গাছটায়। আপনার মতো জিনিস হলে তো হয়তো আমি লাখপতি হয়ে যেতাম মশাই। তবে কি আর 10টা 70টা টাকার জন্য এমন দাসত্ব করে জুতোটুক করে খেতে হতো? প্লিজ প্লিজ দয়া করুন, বলছি তো টাকা দিই। পুরুষ মানুষ জোগাড় করে আনতে পারেন না। আপনার হাতের ওই আংটিটা মাথা রেখে টাকা আনুন না। আংটি? বেশ তো, তবে তাই নিয়ে বলুন। ওদের কথাবার্তায় কিরিটি স্তম্ভিত ও হতবাক। ব্যাপারটা কেমন যেন গোলমেলে ঠেকে। ওই ব্যাপারের দিন 3 বাদে বিকালের দিকে কিরিটি বাইরে বেরোবে বলে জামা কাপড় পরছে। হঠাৎ দোতলায় একটা গোলমাল চেঁচামেচি শুনে কিরিটি নিচে নেমে এল। অনিমেষ বাবুর সঙ্গে শান্তশের বচসা ও হাতাহাতি চলছে প্রায়। আরে বাবা, সামনের মাসে মাইনা পেলে আমি টাকা দিয়ে দেবো। আরে বোঝার চেষ্টা করো। ব্যাপার কি? আপনার কি ছেলে মানুষ হয়ে গেলেন নাকি অনিমেষ বাবু? ছি 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 ছি, এসব কি শুরু করেছেন বলুন তো? দেখুন না মশাই, বলছি হাতে টাকা নেই, তাহলে আমাকে যাচ্ছে তাই বলছেন। কিরিটি শুনল শান্তশীল অনিমেষ বাবুর কাছে টাকা পান। টাকাটা চাওয়াতেই বিভ্রাট। ক্রমে জানা গেল একমাত্র অনিমেষ বাবুই নন, মেসের সকলেই প্রায় তার কাছে দেনা করেছে এবং গত 2 মাস ধরে এইরকমই চলছে। শান্তশীল এই মেসে এসেছে মাত্র মাস 3 কাছাকাছি। এরই মধ্যে সকলেই প্রায় তার কাছে টাকা ধারে। ব্যাপারটা আরো একটু ভালো করে খোঁজ করতে গিয়ে কিরিটি জানতে পারলে সকলেই শান্তশীলের কাছ থেকে হত্যুকি কিনে খায় এবং তারই জন্য ওই দেনা। আশ্চর্য, হত্যুকি খেয়ে সবাই দেনা করেছে, অর্থাৎ দেনা করে হত্যুকি খেয়েছে।
এই আবার কি? সেদিন সকালে ঘুম থেকে উঠতে কিরিটির বেশ একটু দেরি হয়ে গিয়েছিল। হঠাৎ কানে এলো একটা গানের সুর। চোখ মেলে চেয়ে দেখে শান্তশীল গুনগুন করে গাইছে। দুনিয়া চোখ কারখানা, বুদ্ধি যাদের করছে তারা মাটির ঠেলায় সোনা। শান্তশীল বোধ হয় এই মাত্র স্নান সেরে এলো। ভিজে চুল একটা চিরুনি দিয়ে আছড়াতে আছড়াতে গান গাইছিল। এখনো যে বের হননি মশাই? আরে কেউ রায় মশাই নাকি? নিদ্রা ভঙ্গ হলো। কিরিটি শয্যা থেকে উঠে রেলিং এর সামনে গিয়ে ভৃত্যকে চা দিতে বলে ঘরে এসে আবার ঢুকলো। আপনার সঙ্গে একটা কথা ছিল যে মশাই। বিলক্ষণ, বলুন। শুদ্ধ সকলকে হর্তুকি খাইয়ে আপনি নাকি একেবারে মাত করে ফেলেছেন। কি এমন হর্তুকি মশাই? একটা আধটা পেতে পারি না? অবশ্য উচিত দাম দেব। তার দাম দিলে পাবেন না কেন? ব্যবসা করতে বসেছি যখন। ব্যবসা আগে তা বই কি বটে। তা কিরকম দাম? দামের কি কিছু ঠিক আছে? 1, 2, 3, 4, 10, 15, 20 টাকা পর্যন্ত হর্তুকি আছে। বলেন কি? একটা হর্তুকির দাম 20 টাকা? মাঝে মাঝে 50 টাকাও দাম হয়। 50 টাকা? কোথাকার হর্তুকি গোসাই? গাছটার সন্ধান পাই না। সে গাছটি আর এখানে স্বপ্নার্থ ব্যাপার। শ্রী শ্রী গুরু নমঃ। বলতে বলতে একান্ত ভক্তিভাবে করজোড়ে শান্তশীল তার গুরুকেই বোধহয় প্রণাম জানায়। তারপর ভক্তিগতগত কণ্ঠে বলে, আমার গুরুদেব শ্রী ভগবান চিৎকণানন্দ স্বামী, এ হর্তুকি শ্রীফল তারই দেওয়া প্রসাদ। সাধারণ হর্তুকি তারই প্রসাদ করে শ্রীফলে পরিণত হয়। যে শ্রীফল একবার খেলে তার স্বর্গীয় স্বাদ আর বলা যায় না জীবনে। জিহ্বার সমস্ত আস্বাদনকেই যেন একেবারে জড়িয়ে ধরে আপনার বৈষ্ণব কবির সেই নীল শাড়ির মতো। লোকটা যে কত বড় ঘুঘু কিরিটির বুঝতে আর বাকি থাকে না। তাই বুঝি একবার সে হর্তুকি খেলে নেশা ধরে যায়? কিরিটি বলে। হা হা করে শান্তশীল হেসে ওঠে। নেশাই বটে, তবে বড় জব্বুর নেশা। রায়মশাই, আপনি বুদ্ধিমান ব্যক্তি। দুদিন এগোলে আপনার সঙ্গে বাস করি তা টের পেয়েছি। লুকু চাপার কাজ নয় রায়মশাই, সত্যি বলছি। এই সামান্য হর্তুকির বেচা কেনা নয়, নেশার ফল। চিনি যারা খান, আমি দিন ওই চিন্তামণি তাদের যোগান দিই মাত্র চিনির। লোকটার দুঃসাহস থেকে কিরিটি যেন একেবারে বিস্ময়ে থ হয়ে যায়। এত বড় পাষণ্ড তার চোখে ইতিপূর্বে বড় একটা পড়েনি। কিন্তু সে যেমন শয়তান, তেমনি প্রতিটি পা হিসাব করে ফেলতে হবে। এই যে ওপেন চ্যালেঞ্জ। মৃদু হেসে কিরিটি বলে, কাঁসা ব্যবসা ফেলেছেন তো গোসাই। কি যে বলেন রায়মশাই, বুদ্ধি ছিল তাই 2 পয়সা করে খাচ্ছি আপনাদের সকলের আশীর্বাদে। কিরিটির বড় ইচ্ছা হয় বলে দুর্বুদ্ধি বলুন, কিন্তু মুখে বলে, আজ সন্ধ্যার দিকে 2 টাকার একটা হর্তুকি দেবেন তো? 2 টাকা থেকে শুরু করা যাক, কি বলেন? দেব দেব, নিশ্চয়ই দেব, 100 বার দেব। হর্তুকি সেবনের কিন্তু একটা পদ্ধতি আছে রায়মশাই। বলেন কি? সেবন প্রক্রিয়া আছে নাকি? আছে বই কি। যেমন বস্তু তার তেমনি সেবন প্রক্রিয়া বটে। তা সেটা কি শুনতে পাই না? হর্তুকিতে বেশ ভালো করে ধুয়ে 1 গ্লাস ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে 12 ঘন্টা। 12 ঘন্টা? হ্যাঁ, ধরুন সন্ধ্যে 7টার সময় ভিজিয়ে রাখলেন, পরের দিন রাতে সেটি সেবন করলেন, ব্যাস। তাহলে স্বর্গপ্রাপ্তি তো? স্বর্গপ্রাপ্তি বটে। বড় বিচক্ষণ ব্যক্তি আপনি। কিন্তু কিরিটি হর্তুকি নেবার সময় একটা নয়, দুটোই নিল 4 টাকা দিয়ে। একটি হর্তুকি গোসাইয়ের নির্দিষ্ট প্রক্রিয়ায় 1 গ্লাস জলে ভিজিয়ে রাখলো,
দ্বিতীয়টা পকেটে রেখে স্নান করতে চলে গেল। দ্বীপ্রহরে আহারাদির পর কিরিটি হত্তুকিটা নিয়ে সোজা একেবারে সায়েন্স কলেজের ল্যাবরেটরিতে গিয়ে হাজির হলো। সমস্ত দুপুর ধরে তিন বন্ধুতে মিলে নানা প্রকার অ্যানালিসিস করেও তার মধ্যে থেকে কোনো প্রকার মাদক পদার্থেরই সন্ধান পেল না। হতাশ হয়ে ক্লান্ত কিরিটি মেসে ফিরে এলো। স্নান করে প্রথমেই কিরিটি সকালের ভেজানো হত্তুকির জলটা এক ঢোকে খেয়ে নিল। বেশ কষা কষা এবং মিষ্টি মিষ্টি স্বাদ জলটা, যেমনটা হওয়া উচিত আর কি হত্তুকি ভেজানো জলের স্বাদ। অন্যান্য দিন ক্ষুধা তেমন থাকে না, কিন্তু আজ রাত্রে 9টা বাজতে না বাজতে বেশ ক্ষুধা অনুভব করতে থাকে কিরিটি। শুধু তাই নয়, শরীরটাও যেন অসম্ভব হালকা বলে মনে হয়। শরীরের প্রতিটি স্নায়ুতে যেন একটা স্বাচ্ছন্দ্যের তারল্য, চোখের পাতা বুজে আসে। সেদিন রাত্রে কিরিটির অন্যান্য দিনের চাইতে আহারের পরিমাণও বেশ বেশিই হলো। ঘুমটা অবশ্য একটানা হলো না, তবে ঘুমের শৈথিল্য সর্বশরীরে। কিরিটির বুঝতে কষ্ট হলো না হত্তুকির মধ্যে কোনো মাদক পদার্থ ছিল নিশ্চয়ই। পরের দিন সন্ধ্যায় শান্তশীলের সঙ্গে দেখা। শ্রীফল সেবন করেছিলেন রায়মশাই? শ্রীফলের মহিমা সম্যক উপলব্ধি করেছেন নিশ্চয়ই। আজ আরো গোটা 2 দেবেন তো। নেশা বড় খারাপ অভ্যাস মশাই, সর্বনাশের পথ। হিতোপদেশ আর যার মুখেই শোভা পাক, আপনার মুখে কিন্তু শোভা পায় না, তা যা বলেছেন। এবারে আর কিরিটির কিন্তু ভুল হয় না। হত্তুকি ভেজানো জলটা ল্যাবরেটরিতে গিয়ে অ্যানালিসিস করতেই দেখা গেল অনেক কিছু আছে তার মধ্যে। কিরিটি এবারে খোলাখুলি ভাবেই শান্তশীলকে একেবারে চেপে ধরল। গোসাই, এবারে যদি আপনাকে পুলিশের হাতে দিই। কি যে বলেন? কি বলি মানে? মাদক দ্রব্যের চোরা কারবার করছেন, স্মাগলার। অমৃতম বাল ভাসিতম। কিরিটি বিস্ময় একেবারে নির্বাক। লোকটা হয় শয়তান নয়তো সাধু। এটা ব্রিটিশের রাজত্ব রায়মশাই। বয়সে আপনি এখনো নাবালক আমার কাছে। বলতে বলতে হঠাৎ যেন শান্তশীলের চোখ দুটো অস্বাভাবিক এক দীপ্তিতে ঝকঝক করে জ্বলে ওঠে। ব্যঙ্গ ও নিরতিশয় অবজ্ঞা যেন শান্তশীলের কণ্ঠস্বরে ঝরে পড়ে। বলে হাতি ঘোড়া গেল দল, মশক বলেন কত জল। করি মশাই করি, মাদক দ্রব্যের চোরা কারবারি করি, বাট nobody can touch me, nobody, বুঝলেন? বলে দুহাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ উঁচু করে নেড়ে নেড়ে হিংস্র কুটিল চাপা উচ্ছ্বাসে যেন ভেঙে পড়তে থাকে শান্তশীল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কিরিটি দাঁড়িয়ে নিঃশব্দে যেন রাগে ফুলতে থাকে। সত্যি তো, প্রমাণ কোথায়? প্রমাণ ছাড়া কেমন করেই বা ওকে ধরবে? শান্তশীল পায়ে জুতোটা গলাতে গলাতে বললে, ব্যাপার সুব্যাপার হরিপুরের গোসাই, চিৎকলানন্দের শিষ্য। যত চাও পাবে, নেশা করো, নাক ডাকাও, ফুর্তি করো, ঝামেলার প্রয়োজনটা কি বাবা? শান্তশীল ঘর থেকে বের হয়ে গেল এবং যাবার আগে একরাশ কালো কালি কিরিটির চোখে মুখে ছিটিয়ে দিয়ে দিল। ওই দিনের ব্যাপারের পর কিরিটি হঠাৎ যেন একেবারে বোবা বনে গেছে। সমগ্র চিন্তা শক্তি যেন আবর্ত রচনা করে কেবল পাক খেয়ে ফিরছে ভাষাহীন এক চরম ব্যর্থতা। শান্তশীলের যে বাক্সের মধ্যে হত্তুকি থাকতো, তার একটা ডুপ্লিকেট চাবি করিয়ে সেই বাক্স থেকে একটার পর একটা হত্তুকি বের করে নানাভাবে উল্টে পাল্টে পরীক্ষা করে এবং খুব গোপনে শান্তশীল যাদের হত্তুকি বেচে তাদের হত্তুকিগুলো দিনের পর দিন অ্যানালিসিস করে কিরিটি কোথাও বিন্দুমাত্র মাদক দ্রব্যের সন্ধান পেল না। আগাগোড়া সমস্ত ব্যাপারটাই যেন একটা গোলক ধাঁধা। এ রহস্য তাকে ভেদ করতেই হবে। কিরিটি একেবারে মরিয়া হয়ে ওঠে। দিবারাত্র কিরিটি ঘরের মধ্যে শুয়ে বসে চিন্তা করে। আরো দিন সাতেক পরে সন্ধ্যা হতেই বাইরে আকাশ ভেঙে নেমেছে অকাল বর্ষা। রাত্রি প্রায় 11:30 হবে। মেসের সকলেই ঘুমিয়ে, কেবল নিচে ম্যানেজারের ঘরে জ্বলছে আলো। ম্যানেজার ও শান্তশীল দাবা খেলায় মত্ত। হঠাৎ শান্তশীলের উল্লসিত চিৎকার শোনা গেল,
কালো আকাশটা চিরে একটা বিদ্যুৎ ঝিলিক হেনে গেল। কিরিটি টুপ করে ঘর থেকে বের হয়ে পড়ে। আলোটা নিভিয়ে দিয়েছিল, গায়ে একটা কালো চাদর জড়ানো। দ্রুত পদে সিঁড়ি দিয়ে দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। অন্ধকার বারান্দা দিয়ে পা টিপে টিপে মেসের নতুন চাকর ভোলা না? হ্যাঁ, ভোলাই যাচ্ছে। চোরের মতো পা টিপে টিপে ও জ্যোতিষবাবুর ঘরের দিকে যাচ্ছে। ভোলা খোলা জানলার সামনে গিয়ে দাঁড়ালো। হাতেও সেটা ঠিক আছে, একটা ছোট্ট ডান্ডা। কিরিটি আর ক্ষণমাত্র বিলম্ব না করে নিঃশব্দে এগিয়ে গিয়ে পিছন থেকে অতর্কিতে বলিষ্ঠ দু বাহু দিয়ে ভোলাকে চাপটে ধরে। ভোলা চমকে ওঠে। চাপা গর্জনে কিরিটি বলে, চুপ। শব্দ করেছিস কি তোকে পুলিশে দেবো? আয় আমার সঙ্গে। কিরিটি জোর করে এক প্রকার টানতে টানতে ভোলাকে নিয়ে এসে নিজের ঘরে ঢুকে প্রথমে ভেতর থেকে ঘরের খিলটা বন্ধ করে, পরে আলোটা দেয় জেলে। ভোলা হাউমাউ করে কেঁদে ওঠে। আমি আমি কিছু জানি না বাবু। দেখি তোর হাতে ওটা কি। বাসি। ঠিক এমনি সময় দাঁড়ে কড়াঘাত শোনা গেল। দরজাটা খুলুন রায় মশাই, মিথ্যে ওকে শাসাচ্ছেন, ও বেটা কিছুই জানে না। কিরিটি মুহূর্তকাল দ্বিধা করে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয়। গোয়েন্দাগিরি করবেন করুন, কিন্তু নিরীহ চাকর বাকরদের নিয়ে অ্যাডভেঞ্চার করা গেল। দে বলা বাসিটা রায় মশাইকে দে। ভোলা শান্তশীলের নির্দেশে বাঁশিটা কিরিটির হাতে তুলে দেয়। ওকে যেতে দিন। যা বলা, নিচে যা। ছি রায় মশাই, ছি। কিরিটি হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। ভোলা ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে যায়। কিরিটির হাতে তখনও ধরা সেই বাঁশিটা। অন্যমনস্কভাবে বাঁশিটা হাতের মধ্যে নিয়ে দেখতে দেখতে হঠাৎ একটা কথা কিরিটির মনে বিদ্যুৎ চমকের মতোই যেন ঝিলিক দিয়ে যায়। সঙ্গে সঙ্গে কিরিটি দরজার দিকে অগ্রসর হয়। ও কি? কোথায় যান? ওলা এই পর্যন্ত বলে হঠাৎ কিরিটি শান্তশীলের মুখের দিকে চেয়ে থমকে দাঁড়িয়ে যায়। একান্ত নির্বিকার শান্তশীল খোলা দরজার ঠিক একপাশে দাঁড়িয়ে। তার সমগ্র মুখখানা যেন একটা বিচিত্র নিষ্ঠুর চাপা উচ্ছ্বাসে ভরে গেছে। কিরিটির বুঝতে বাকি থাকে না, এক চালেই তাকে মাত করেছে শান্তশীল। হেরে গেছেন রায় মশাই, হেরে গেছেন। চাপা উল্লাসে শান্তশীল বলে ওঠে, দাবার চাল। শান্তশীলেরই জিত। পাখি পালিয়েছে ধরা ছোঁয়ার বাইরে। কিরিটি নির্বিমেষে চেয়ে থাকে শান্তশীলের চোখের দিকে। ছুরির ফলার মতো চোখের তারা দুটো ঝকঝক করছে শান্তশীল। উত্তেজনায় কিরিটির দেহটা যেন ঋজু কঠিন একটা ধারালো ইস্পাতের তলোয়ারের মতো সোজা হয়ে চরমতম প্রতীক্ষায় উদ্গ্রীব হয়ে আছে। গোসাই, আমি কিরিটি রায়। গোসাইও যেন একটু হকচকিয়ে গিয়েছে। কি ভাবছেন গোসাই? বলেই একটা বাঁশি বের করে সজোরে একটা ফু দিল। একটু পরে শীতে অনেকগুলো জুতোর শব্দ শোনা গেল, একসঙ্গে উপরে উঠে আসছে। বিদ্যুৎ গতিতে শান্তশীল ফিরে দাঁড়ালে এবং বোধহয় পালাবার চেষ্টা করলে। বৃথা, সমস্ত বাড়িতে পুলিশে ঘিরে ফেলেছে গোসাই। পুলিশ! একটা অস্ফুট আর্তনাদ শান্তশীলের কণ্ঠ চিরে নির্গত হয়। পরক্ষণে সদলপদে পুলিশ ইন্সপেক্টর সচিন মল্লিক এসে কক্ষে প্রবেশ করে। আসুন মিস্টার মল্লিক, ইনি শান্তশীল গোস্বামী। দুজন লাল পাগড়ি হাত করা বন্ধ অবস্থায় ভোলাকে টানতে টানতে এনে ঘরে ঢুকলো। বেটা পালাচ্ছিল মিস্টার রায়। ধরা পড়েছে? সোল্লাসে কিরিটি এগিয়ে আসে। নমস্কার কিরিটি রায় মশাই। শান্তশীলের ডাকে কিরিটি চমকে ফিরে তাকায়। একটু আগে সেই জয় গর্বিত বিচিত্র হাসি শান্তশীলের মুখে। হঠাৎ দরাম করে শান্তশীল ঘরের মেঝের উপরে পড়ে গেল। সকলে এগিয়ে এলো ভূপতিত শান্তশীলের দিকে।
শান্তশীলের সমগ্র দেহটা ধনুকের মতো বার কয়েক বেঁকে বেঁকে উঠে স্থির হল। বুঝতে কিছুই বাকি থাকে না কারোর। শান্তশীল আত্মহত্যা করেছে। ভোলার শরীর সার্চ করতে 1 হাত পরিমাণ একটা পাতলা ইস্পাতের বাঁশির আকারের বস্তু পাওয়া গেল। ভোলার সাহায্যে জিনিসটার কারুকার্য বোঝা গেল। ভিতরটা বন্দুকের নলের মতো ফাঁপা। এক কোণে দুটো স্প্রিং আছে। একটা টিপলেই চোরা গুপ্তির মতো একটা সরু ইস্পাতের রড বের হয়ে আসে। ইচ্ছে মতো সেটাকে 12-13 হাত পর্যন্ত আকারে লম্বা করা যায় ওই স্প্রিং এরই সাহায্যে। সেই রডের আগায় ছোট্ট একটি চেম্বারের মতো, তারই মধ্যে 3-4 রকমের মাদকদ্রব্য মিশ্রিত থাকে। দ্বিতীয় স্প্রিংটি টিপলেই সেই চেম্বার থেকে ওই মাদকদ্রব্য ছুটে বের হয়ে আসে এবং ওই রডের সাহায্যে গিলাসের হত্যুকি ভেজানো জলের মধ্যে ওই মাদকদ্রব্য মিশিয়ে দেওয়া হতো। মাদকদ্রব্যের সঙ্গে হত্যুকির কোনো সম্পর্ক ছিল না বলাই বাহুল্য। কিরিটি বললে, গোসাইয়ের দুষ্টু বুদ্ধি ছিল প্রখর, বিজ্ঞানে দখলে ছিল অল্প বিস্তর। মাদকদ্রব্য স্মাগল করে ওইভাবে লোককে নেশার দ্বারা বশীভূত করে অর্থ উপার্জন করত। মানুষকে নেশা করিয়ে মাদকদ্রব্যের কারবার চালানো বাস্তবিক অতি মৌলিক ব্যাপার। ইন্স্যুরেন্সের দালালিটা ছিল উপলক্ষ মাত্র। কর্তুকিটা যে একটা লোক দেখানো ব্যাপার জানতে পেরেছিলাম আগে, এবং ওই কর্তুকির সাহায্যে যে লোকটা মাদকদ্রব্য লোককে সেবন করাতো এও বুঝেছিলাম। তবে এটা বুঝতে পারছিলাম না কখন কিভাবে ওই মাদকদ্রব্য কর্তুকির জলের সঙ্গে মেশাতো। তারপর হঠাৎ মনে পড়ল, দাবা খেলতে খেলতে হঠাৎ 3 no trumps বলে চেঁচিয়ে ওঠে। নিশ্চয়ই ওর মধ্যে কোনো ক্লু আছে, সেটা ধরতে পারছি না। ভাবতে ভাবতে মনে হলো, যখনই লোকটা 3 no trumps বলে চেঁচিয়ে ওঠে তখনই দেখতে হবে। 2-3 দিন নজর রাখতেই দেখলাম 3 no trumps বলে শান্তশীল চিৎকার করলেই মেসের নতুন চাকর ভোলা তার ঘর থেকে বের হয়ে আসে। ভোলার গতিবিধির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখলাম। তারপরের ব্যাপারটা সংক্ষেপে কিরিটি শচীনবাবু ও মেসের অন্যান্য সকলকে বললে। দুঃখ এই, লোকটাকে জীবন্ত ধরা গেল না। ও যে এভাবে সুইসাইড করতে পারে একবারও মনে হয়নি। শচীনবাবু বললেন, আমিও না। ইট ওয়াজ সো সাডেন। কিরিটি পূর্বাহ্নেই ব্যাপারটা অনুধাবন করে এবং ভোলার গতিবিধি ও শান্তশীলের নো ট্রাম্পস চিৎকারের সঙ্গে তার যোগাযোগ লক্ষ্য করে পুলিশে সব সংবাদ দিয়ে রেখেছিল এবং ওই দিন রাত্রে বাড়ির বাইরে তার সংকেতের অপেক্ষায় থাকবার জন্য ওদের সংবাদ দেওয়াই ছিল বলাই বাহুল্য। শুনছিলেন নেশা, রচনা নিহার রঞ্জন গুপ্ত।